2021 সালের এসএসসি পরীক্ষার্থী যাদের জীববিজ্ঞান বিষয় আছে, আজকে আমি মোহাম্মদ ইফতাজুল ইসলাম, সহকারী শিক্ষক, চাঁদপুর নুরিয়া পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ক্লাসরুম থেকে আজকে আমি লাইভ ক্লাসে তোমাদের সাথে সম্পৃক্ত আছি। 2021 সালে সংশোধিত সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী তোমাদের জীববিজ্ঞান বইয়ের একাদশ অধ্যায়ে আজকে জীবের প্রজনন এই অধ্যায় থেকে আজকে আমি উদ্ভিদের প্রজনন প্রক্রিয়া সম্পর্কে আলোকপাত করব। আশা করি তোমরা সবাই মনোযোগ সহকারে আজকের এই পাঠটি তোমরা অনুধাবন করবে। তোমরা সবাই জানো যে প্রজনন হলো জীবের একটি অনন্য বৈশিষ্ট্য। আমরা যারা প্রাণী এবং উদ্ভিদ উভয় ক্ষেত্রেই প্রজনন প্রক্রিয়া সম্পন্ন হয়, তবে দুটোই প্রক্রিয়া একটু ভিন্ন প্রকৃতি। আজকে আমরা উদ্ভিদের প্রজনন প্রক্রিয়া নিয়ে আলোকপাত করব। তোমরা জানো যে উদ্ভিদ বংশধর সৃষ্টি করে কিসের মাধ্যমে? অবশ্যই জানো, তা বীজের মাধ্যমে। তাহলে উদ্ভিদ প্রধানত দুই প্রক্রিয়ায় প্রজনন সম্পন্ন করে, একটি যৌন প্রজনন প্রক্রিয়া, অন্যটি অযৌন প্রজনন প্রক্রিয়া। তাহলে উদ্ভিদ বীজের দ্বারা যে নতুন বংশধর সৃষ্টি করে তা অবশ্যই যৌন জনন প্রক্রিয়ার অন্তর্ভুক্ত। আমরা আজকে উদ্ভিদের এই যৌন জনন প্রক্রিয়া কিভাবে সংঘটিত হয় বিস্তারিতভাবে তা আলোকপাত করব। উদ্ভিদের বংশবিস্তারের জন্য যেহেতু বীজের প্রয়োজন, তাহলে বীজ কিভাবে সৃষ্টি হয় তা আমাদের অবশ্যই জানা আবশ্যক। এই বীজ তৈরি হওয়ার জন্য সর্বপ্রথম যা প্রয়োজন, প্রধান শর্ত হইল পরাগায়ন সংগঠিত হয়। পরাগায়নের পর নিষেক প্রক্রিয়া সম্পন্ন হতে হবে এবং এই নিষেক প্রক্রিয়ার একটা পরিণতি হইল বীজ। তাহলে নিষেক প্রক্রিয়ার পরিণতি শুধু বীজও না, বীজের সাথে ফল অন্তর্ভুক্ত আছে। তাহলে আসো আমরা এই যে উদ্ভিদের প্রজনন প্রক্রিয়া আজকে একটা ধারাবাহিক আলোকপাত করি। আমরা জানি বিজ্ঞান একটা ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে। তাই আমরা আজকে বিস্তারিতভাবে এই প্রজনন প্রক্রিয়া দেখি। তোমরা একটু লক্ষ্য করো, প্রধানত যৌন জনন প্রক্রিয়ার জন্য দুটি প্রক্রিয়া সংগঠিত হয়, কেননা প্রজননের জন্য দুটি ভিন্ন ধরনের গ্যামেট প্রয়োজন। একটা পুং গ্যামেট, অন্যটি স্ত্রী গ্যামেট। পুং গ্যামেট মিন্স শুক্রাণু এবং স্ত্রী গ্যামেট মিন্স ডিম্বাণু। তাহলে এই দুইটা সৃষ্টি কিভাবে হয়, এই দুইটি সৃষ্টি প্রক্রিয়া আমাদের অবশ্যই জানা আবশ্যক। তাহলে এই যে পুং গ্যামেট সৃষ্টির যে প্রক্রিয়া, এখানে এটাকে বলে পুং গ্যামেটোফাইট প্রক্রিয়া, এবং স্ত্রী গ্যামেট যে প্রক্রিয়া সম্পন্ন হয় সেটাকে বলে স্ত্রী গ্যামেটোফাইট প্রক্রিয়া। তা আমরা এই দুটো প্রক্রিয়ায় ভিন্নভাবে দেখব, মানে বিস্তারিতভাবে দেখব কিভাবে ডিম্বাণু এবং শুক্রাণু তৈরি হয়ে তার পরবর্তী ধাপ জাইগোট, জাইগোটের পরবর্তী ধাপ ভ্রূণ, ভ্রূণ থেকে কিভাবে বীজ উৎপন্ন হয় এবং বীজ থেকে পরবর্তীতে নতুন গাছের জন্ম হয়। তাহলে এখানে একটু লক্ষ্য করো,
এই শুক্রাণু উৎপাদন প্রক্রিয়ায় যে পুং গ্যামেটোফাইট প্রক্রিয়ায় প্রথমে তোমাদের পাঠ্য বইতে যে চিত্র দেওয়া আছে এটা পরাগরেণু থেকে স্টার্টিং। তোমরা লক্ষ্য করবা এই পরাগরেণুটা এখানে দেখো এন দিয়ে বোঝানো হয়েছে মানে হ্যাপ্লয়েড। আবার এখানে দেখো স্ত্রী গ্যামেটোফাইটের বর্ধন প্রক্রিয়া, এখানে তোমাদের যে বইতে পাঠ্য বইতে চিত্রটা স্টার্ট করা হয়েছে তাহলে এটা হলো স্ত্রী রেণু মাতৃকোষ দিয়ে, অর্থাৎ এখানে ক্রোমোজোম সংখ্যা 2n মানে ডিপ্লয়েড। তোমরা অবশ্যই হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড সম্পর্কে ধারণা আছে। মনে করো একটি আম গাছে আম ফুলে পুংকেশের মধ্যে যে পরাগরেণু আছে এখানে ক্রোমোজোমের সংখ্যা আমরা জানি আম গাছের মধ্যে মোট ক্রোমোজোম সংখ্যা 40টি। তাহলে ক্রোমোজোম যদি কোষে 40টি থাকে তখন এটাকে আমরা মানে 20 সেট ক্রোমোজোম 20 জোড়া, তখন এটাকে আমরা ডিপ্লয়েড অবস্থা বলি। যখনই মায়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয় তখন আমরা জানি ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, অর্থাৎ তখন 20টি ক্রোমোজোম অর্থাৎ 10 সেট ক্রোমোজোম হয়ে যায়, তখন এটা হ্যাপ্লয়েড অবস্থা। তো তোমাদের এখানে পুং গ্যামেটোফাইটে হ্যাপ্লয়েড অবস্থা থেকে স্টার্ট করা হয়েছে এবং স্ত্রী গ্যামেটোফাইট ডিপ্লয়েড অবস্থা থেকে স্টার্ট করা হয়েছে। এই দুটো চিত্র এখানে যেমন এখানে হ্যাপ্লয়েড অবস্থা ছিল এই যে স্ত্রী রেণু কোষ, আর এগুলো হলো স্ত্রী রেণু মাতৃকোষ। তাহলে নিচে এই পরাগরেণুরও আগে আরেকটি স্টেজ আছে, সেই স্টেজটা হলো কি পরাগরেণু মাতৃকোষ। তাহলে আমরা এবার একটু বোর্ডে যাই, বোর্ডের এখানে দেখি যে পরিচ্ছন্নভাবে কিভাবে এই ধাপগুলি আটছে। দেখো আমরা জানি ফুল, এটা ফুলে পুংস্তবক এবং একই ফুলে স্ত্রীস্তবকও থাকতে পারে, তাকে আমরা উপলিঙ্গ ফুল বলি। আবার কোনো ফুলে শুধু পুংস্তবক থাকতে পারে, কোনো ফুলে স্ত্রীস্তবক থাকতে পারে। তাহলে দেখো আমরা এই পুং গ্যামেটোফাইট এই যে পরাগরেণু কিভাবে আসলো এই কোষটা আমরা একটু পূর্ব থেকে দেখি। প্রথমে আমরা দেখি ফুলের একটি অংশ তৃতীয় স্তবক এবং অত্যাবশ্যকীয় অংশ পুংস্তবক, এবং এই পুংস্তবক একটি বা একাধিক পুংকেশর নিয়ে গঠিত। তাহলে পুংস্তবকে একটি পার্টকে আমরা পুংকেশর বলি। এই পুংকেশরের আবার দুটি অংশ পুংদণ্ড, পরাগধানী। এই পরাগধানী ভিতরে আবার একটা আর্কিস্পোরিয়াল কোষ গঠিত হয়। এই আর্কিস্পোরিয়াল কোষ আবার বিভক্ত হয়ে একটা দেয়াল কোষ এবং পরাগ মাতৃকোষে বিভক্ত হয়। এই যে লক্ষ্য করো এখানে যেমন স্ত্রী রেণু মাতৃকোষ 2n, এখানেও দেখো এই যে পুং গ্যামেটোফাইটের ক্ষেত্রে একটি পরাগ মাতৃকোষ এই যে 2n, মানে এখানেও ক্রোমোজোম সংখ্যা ডাবল সেট ক্রোমোজোম আছে। এই পরাগ মাতৃকোষ আবার এখানে মিয়োসিস প্রক্রিয়ার মাধ্যমে 4টি পরাগরেণু উৎপন্ন করে এবং প্রত্যেকটা পরাগরেণুর সংখ্যায় এখানে হ্যাপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা হ্যাপ্লয়েড, মানে প্রত্যেকটা কোষে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাবে। এই 4টি পরাগরেণুর মধ্যে একটি পরাগ মাতৃকোষ থেকে 4টি পরাগরেণু উৎপন্ন হয় এবং একটি পরাগরেণু নিয়ে এখানে আমরা গ্যামেটোফাইট পুং গ্যামেটোফাইট প্রক্রিয়া দেখানো হয়। এখন এই যে পরাগরেণু পরাগ মাতৃকোষ তো আরো আছে, আরো পরাগরেণু উৎপন্ন হয়, তাহলে প্রত্যেকটা পরাগরেণু দিয়ে এইভাবে পুং গ্যামেটোফাইট প্রক্রিয়া সম্পন্ন হইতে পারে। আবার লক্ষ্য করো ফুলের আরেকটি স্তবক অত্যাবশ্যকীয় স্তবক হলো স্ত্রীস্তবক। স্ত্রীস্তবক একটি বা একাধিক গর্ভকেশর বা গর্ভপত্র নিয়ে গঠিত। তাহলে একটা গর্ভপত্র, আবার একটি গর্ভপত্রে কি কি অংশ আছে? গর্ভমুণ্ড, গর্ভদণ্ড, গর্ভাশয়। এখন আমরা দেখি ফুলে এই যে স্ত্রীস্তবকের একটা অংশ গর্ভাশয়, এই গর্ভাশয়ের থেকে কিভাবে স্ত্রী রেণু কোষ সৃষ্টি আমরা একটু দেখি। এই গর্ভাশয়ের ভিতরে প্রথমে সৃষ্টি হয় অমরা, এই অমরা থেকে আবার সৃষ্টি হয় ডিম্বক, ডিম্বকে আবার দুই ধরনের আবরণী কোষ মানে গঠিত হয়, একটা হলো আবরণী টিস্যু আর একটা হলো
ভ্রূণ পোষক টিস্যু বা যাকে ইংরেজিতে নিউসেলাস বলা হয়। এই ভ্রূণ পোষক টিস্যু থেকে আবার আর্কিস্পোরিয়াল কোষ সৃষ্টি হয়। এই আর্কিস্পোরিয়াল কোষ আবার দুই ভাগে বিভক্ত, একটা দেয়াল কোষ এবং স্ত্রীরেণু মাতৃকোষ। এই যে স্ত্রীরেণু মাতৃকোষ, এই কোষটাই এই যে এখান থেকে স্টার্ট করা হয়েছে, এই যে ডিপ্লয়েড ক্রোমোজোম দিয়ে পুয়ান দিয়ে, এই যে পুয়ান, এটাই বিভক্ত হয়ে পরবর্তীতে 4টি স্ত্রীরেণু কোষ, প্রত্যেকটাই কোষ হ্যাপ্লয়েড সৃষ্টি হয়েছে এবং ওখানে একটি স্ত্রীরেণু কোষ নিয়ে পরে আলোকপাত করা হয়েছে। এবার আসো আমরা পুংগ্যামেটোফাইট প্রক্রিয়ার পূর্ণাঙ্গ বিস্তারিত দেখি। পরাগরেণু দেখো, এটা অবশ্যই হ্যাপ্লয়েড, কেন এক সেট ক্রোমোজোম আছে এবং এখানে একটু লক্ষ্য করো, এই পরাগরেণুর দুইটা স্তর আছে। দেখো, বাইরের স্তরকে বলে এক্সাইম এবং ভিতরের স্তরকে বলে ইনটাইম। তাহলে এই পরাগরেণু মাইটোসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়ে পরাগরেণুতে যে নিউক্লিয়াস থাকে, এই নিউক্লিয়াস দুইটি নিউক্লিয়াসে বিভক্ত। একটি একটু ছোট নিউক্লিয়াস, আরেকটা হলো নিউক্লিয়াস বড় নিউক্লিয়াস। এই বড় নিউক্লিয়াসকে বলা হয় নালিকা নিউক্লিয়াস এবং ছোট নিউক্লিয়াসকে বলা হয় জনন নিউক্লিয়াস। এবং এই যে ভিতরে ইনটাইম এবং একখানে এই যে মাঝখানে এখানে একটা রন্ধ্র থাকে, এটাকে বলে রেণুরন্ধ্র। এরপরে দেখো, এই যে দুইটা নিউক্লিয়াসে বিভক্ত হওয়ার পর একটা জনন নিউক্লিয়াস আর একটা কি নালিকা নিউক্লিয়াস। এরপরে চিত্রে একটু লক্ষ্য করো, ভিতরে যে ইনটাইম, এই যে একটা আবরণ আছে পরাগরেণুর ভিতরে যে পর্দা, এই পর্দাটা আস্তে আস্তে বাইরের দিকে প্রসারিত হয়ে থাকে, একটা নালিকা গঠন করতে থাকে। এই যে এটাকে বলে কি পরাগ নালিকা। এই পরাগ নালিকার মধ্যে আস্তে আস্তে এই যে জনন নিউক্লিয়াস এবং নালিকা নিউক্লিয়াস প্রবেশ করে। এরপরের ধাপটা তোমরা লক্ষ্য করো, এই নালিকা নিউক্লিয়াস ক্রমান্বয়ে আরো প্রসারিত হতে থাকে, আরো বর্ধিত হতে থাকে। বর্ধিত হওয়ার পর দেখো এখানে জনন নিউক্লিয়াস আবার মাইটোসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়ে দুইটি নিউক্লিয়াস সৃষ্টি করছে। এটাকে বলে শুক্রাণু, মিন্স মেল গ্যামেট। এটা হলো পুংগ্যামেটোফাইট প্রক্রিয়ার এই যে মূল উদ্দেশ্য। দেখো, এই যে আমাদের পুংগ্যামেট তৈরি করা মানে শুক্রাণু। এই যে তাহলে জনন নিউক্লিয়াস বিভক্ত হয়ে দুইটি শুক্রাণু সৃষ্টি করলো এবং এই যে এই নালিকা নিউক্লিয়াসটাও পরবর্তীতে এই নালিকা গঠনে অংশ নেয়। তাহলে আমরা দেখো পুংগ্যামেটোফাইট প্রক্রিয়া তাহলে কাকে বলে? যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা একটি হ্যাপ্লয়েড পরাগরেণু থেকে আমরা কি পাইলাম? জনন নিউক্লিয়াস, নালিকা নিউক্লিয়াস গঠনের মাধ্যমে সর্বশেষে আমরা দুটি পুংগ্যামেট মানে দুটি শুক্রাণু দেখতে পেলাম। এই প্রক্রিয়াটাকে বলে পুংগ্যামেটোফাইট প্রক্রিয়া। এবার আসো স্ত্রী গ্যামেটোফাইটিক প্রক্রিয়া। তাহলে এখানে দেখো, এই যে স্ত্রীরেণু মাতৃকোষ সবসময় ডিপ্লয়েড হবে, মানে দুই প্রস্থ দুই সেট ক্রোমোজোম থাকবে, এই জন্য টুয়ান। এইটাই যখন মাতৃকোষ সবসময় যখনই মায়োসিস প্রক্রিয়া বিভক্ত হবে, তখনই এর ক্রোমোজোম সংখ্যা আমরা জানি হ্রাস হয়ে যায়, অর্ধেক হয়ে যায়। তাই এগুলাকে বলে, প্রত্যেকটাকে বলে স্ত্রীরেণু কোষ। এবং প্রত্যেকটা স্ত্রীরেণু কোষ দেখো অ্যান দিয়ে বোঝানো হয়েছে, প্রত্যেকটাই হ্যাপ্লয়েড, অর্থাৎ প্রত্যেকটা কোষের মধ্যে আলাদা করে কি প্রত্যেকটার মধ্যে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম আছে। এবার দেখো এই চারটি কোষের মধ্যে উপরের তিনটি নিউক্লিয়াস নষ্ট হয়ে যায়, নিচের একটি মাত্র নিউক্লিয়াস কার্যকর থাকে। তবে তোমাদের পাঠ্য বহির্ভূত তোমাদের একটু অধিক তথ্য জানার জন্য তোমরা এটা মনে রাখো, যখনই স্ত্রীরেণু কোষগুলি চারটি নিউক্লিয়াসের মধ্যে যখন একটি নিউক্লিয়াস কার্যকর থাকে
এবং ওই একটি নিউক্লিয়াস যখন পরিণতিতে একটি ভ্রূণথলি গঠন করে, এটাকে বলে মনস্পরিক ভ্রূণথলি। ভ্রূণথলি আরও দুইভাবে গঠিত হয়। যদি দুইটি নিউক্লিয়াস একত্রিত হয়ে একটা ভ্রূণথলি গঠন করে তাকে বাইস্পোরিক ভ্রূণথলি বলে। আর যখন এই চারটি নিউক্লিয়াস একত্রে একটি ভ্রূণথলি গঠন করে তখন তাকে টেট্রাস্পোরিক ভ্রূণথলি বলা হয়। তাহলে তোমাদের এই পাঠে মনস্পরিক ভ্রূণথলি কিভাবে সৃষ্টি হয় সেটি দেখানো হয়েছে। কারণ হলো ৭৫% উদ্ভিদের মধ্যে এই মনস্পরিক ভ্রূণথলি সৃষ্টির মাধ্যমে স্ত্রী গ্যামেটোফাইট প্রক্রিয়া সম্পন্ন হয়। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এই দেখো, এখন এই যে স্ত্রী রেণু হ্যাপ্লয়েড কর্মক্ষম অবস্থা, এইটা আবার মাইটোসিস প্রক্রিয়া বিভক্ত হয়ে দুইটি নিউক্লিয়াসে পরিণত হয়। দুই প্রান্তে দুইটি নিউক্লিয়াস থাকে। এই আস্তে আস্তে এটা দেখো ভ্রূণথলির স্ট্রাকচার গঠন করতে থাকে। এই ভ্রূণথলিটা কোথায় থাকবে? অবশ্যই ডিম্বকের ভিতরে আছে। কোথায়? ডিম্বকের ভিতরে। তাহলে আবার ডিম্বক থাকে কোথায়? অবশ্যই ডিম্বকটা গর্ভাশয়ের মধ্যে আছে। তাহলে এই নিউক্লিয়াসগুলি আবার দেখো পরপর দুইবার বিভাজিত হয়ে মোট দুই প্রান্তে চারটি করে 8টি নিউক্লিয়াস গঠন করে। এখানে অবশ্যই সবই মাইটোসিস প্রক্রিয়া সংঘটিত হয়। এখন দেখো এই যে 8 নিউক্লিয়াস বিশিষ্ট অবস্থা, সেখান থেকে এই যে 3টি নিউক্লিয়াস মেরুর দিকে চলে যায়। আবার এখান থেকে এই মেরু 4টি নিউক্লিয়াস থেকে একটা নিউক্লিয়াস মাঝখানে চলে আসে। আবার অপর প্রান্তের মেরু থেকে একটি নিউক্লিয়াস মাঝখানে চলে আসে। এই দুইটাকে বলা হয় মেরু নিউক্লিয়াস। এখনো যেহেতু এই দুইটা নিউক্লিয়াস যখন সংযুক্ত হবে, আমরা একটু পরের চিত্র লক্ষ্য করি। পরের চিত্রটা আসো দেখো, এই যে দুইটা নিউক্লিয়াস মেরু নিউক্লিয়াস একত্রিত হয়েছে, টু এন পর্যায়ে আছে এই চিত্রে। তাইলে এটাকে আমরা বলবো সেকেন্ডারি নিউক্লিয়াস। যখন এই দুইটা নিউক্লিয়াস সংযুক্ত হয় তখনই বলবো সেকেন্ডারি নিউক্লিয়াস। আস্তে আস্তে ওই দেখো এখানে দেখো 3টা নিউক্লিয়াসের মধ্যে মাঝখানেরটি বর্ধিত একটু বড় হয়েছে, পাশের দিকে একটু ছোট। তাহলে এখানে মনে করো যে যেখানে ডিম্বক রন্ধ্র থাকে, ঠিক সেই ক্ষেত্রে সেই জায়গায় এই ধরনের মাঝখানেরটি বড় কোষ এবং দুই পাশে দুটি ছোট কোষ দেখা যায়। এবং এই ডিম্বক রন্ধ্রের ঠিক বিপরীত পার্শ্বকে বলা হয় ডিম্বক মূল। তাহলে মাঝখানেরটি বড়, এটাকে বলা হয় এগ বা ওভাম বা ডিম্বাণু বলি বাংলায় আমরা। আর দুই পাশে যে দুইটি কোষ থাকে এদেরকে সিনার্জি বা সাহায্যকারী কোষ বলা হয়। ঠিক অপর প্রান্তে আবার দেখো 3টি নিউক্লিয়াস আছে। এই 3টি নিউক্লিয়াসকে অ্যান্টিপোডাল সেল অথবা প্রতিপাদক কোষ বলা হয়। তাহলে এখন লক্ষ্য করো, আমাদের প্রজননের জন্য দুইটি ভিন্ন ধরনের গ্যামেট প্রয়োজন। আমরা পুং গ্যামেটোফাইট এবং স্ত্রী গ্যামেটোফাইট প্রক্রিয়া দেখলাম কিভাবে দুইটি ভিন্ন ধরনের গ্যামেট সৃষ্টি হলো। একটা হলো পুং গ্যামেট, দুইটি শুক্রাণু আমরা এই ধাপে দেখলাম। এবং এই পরবর্তী ধাপে দেখলাম একটি ডিম্বাণু সৃষ্টি হলো। এই যে এটাই ভ্রূণথলি গঠন প্রক্রিয়া এখানে সম্পূর্ণ হলো। ভ্রূণথলি, এই যে শুক্রাণু এবং ডিম্বাণু সৃষ্টি হইল, এই সৃষ্টি হওয়ার পরে ধাপ হইল নিষেক। তা আমরা এইবার এই চিত্রটা একটু লক্ষ্য করো। নিষেক ক্রিয়া আমি এর আগে প্রথমে বলে আসছি, নিষেক প্রক্রিয়ার প্রধান শর্ত হইল পরাগায়ন হতে হবে। পরাগায়ন অবশ্যই একই প্রজাতিযুক্ত গাছে ফুলের পুংস্তবক থেকে পরাগরেণু যখন স্ত্রীস্তবকে এই যে গর্ভমুণ্ডে পতিত হবে,
পতিত হওয়ার পরে পরাগরেণুটা অঙ্কুরিত হতে হবে। অঙ্কুরিত হওয়ার পরে সে এই যে ভিতরের স্তর থেকে দেখো এই যে নালিকা নিউক্লিয়াস যে ইনটাইনটা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে এই দেখো এই যে নালিকা পরাগ নালিকার সৃষ্টি, এই পরাগ নালিকা সর্বশেষ ডিম্বক রন্ধ্র পর্যন্ত প্রবেশ করে এবং এই পরাগ নালিকার মধ্যে যে দুটি শুক্রাণু থাকে, এই শুক্রাণু দুটি এই পরাগ এই রন্ধ্র দিয়ে ভিতরে নিক্ষিপ্ত হয়। নিক্ষিপ্ত হওয়ার পর দুইটি এই যে পুংগেমেট মানে শুক্রাণু একটি এই ডিম্বাণুর সাথে মিলিত হয় এবং অপরটি একই সাথে এই যে সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত হয়। তাহলে ডিম্বাণু যখন শুক্রাণুর সাথে মিলিত হলো তখন এই প্রক্রিয়াটাকে আমরা নিষেক বলি এবং এই নিষেকের পরে কি হবে, শুক্রাণু অ্যান্ড ডিম্বাণু অ্যান্ড দুইটা হ্যাপ্লয়েড মিলিত হয়ে আবার সেই 2n মানে ডিপ্লয়েড অবস্থায় ক্রোমোজোমের সংখ্যা আবার ডাবল হয়ে গেল, ডিপ্লয়েড অবস্থায় পরিণত হয়। এই অবস্থাটাকে নিষিদ্ধ অবস্থাটাকে আমরা বলি জাইগোট বা স্পোর। এই জাইগোট পরবর্তীতে এটা আস্তে আস্তে বড় হতে থাকে এবং এর মধ্যে বারবার মাইটোসিস প্রক্রিয়া সংঘটিত হয় এবং হইতে হইতে এটা এই জাইগোটটায় আস্তে আস্তে ভ্রূণের সৃষ্টি করে। এই ভ্রূণ আর একটু দিকে লক্ষ্য করা, একদিকে ভ্রূণ সৃষ্টি হচ্ছে, আরেকদিকে এই যে সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে আরেকটি শুক্রাণু মিলিত হইল। এখন আগে ছিল 2n, এখন আরেকটা হ্যাপ্লয়েড ক্রোমোজোম যুক্ত হয়ে টোটাল 3n মানে ট্রিপ্লয়েড অবস্থা গঠন করেছে। এটাকে বলে ত্রিনিষেক। আর দ্বিনিষেক প্রক্রিয়া কাকে বলে বলছে, যখনই একই সময়ে দুইটি পুংগেমেট বা শুক্রাণু দুইটি একটি ডিম্বাণুর সাথে এবং অন্যটি কি সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত হয়, এই প্রক্রিয়াকে দ্বিনিষেক প্রক্রিয়া বলা হয়। তাহলে এই তিনটা গঠন করে কি গঠন করবে, এই যে 3n এই যে ত্রিনিষেক, এখানে এরা একটা এন্ডোস্পার্ম গঠন করবে। এন্ডোস্পার্ম মানে ওই যে শস্য, এই শস্যটা তৈরি করবে এবং এই শস্য এবং এই ভ্রূণ মিলে পরবর্তীতে ডিম্বকটা আরো শক্ত এবং কঠিন হয়ে এবং এর মধ্যে আরো খাদ্য সঞ্চিত হয়ে একটা বীজে রূপান্তরিত হয়। আর এই ডিম্বকের বাইরে যে পুরো গর্ভাশয়টা থাকে, কখনো গর্ভাশয় এককভাবে অথবা গর্ভাশয়ের সাথে যে অন্যান্য স্তবক থাকে সেই স্তবক সহ ফলে পরিণত হয়। তাহলে আমরা কিভাবে বীজ সৃষ্টি হয় এবং ফল সৃষ্টি হয় আমরা দেখলাম। এই বীজ হইল কি, এই আস্তে আস্তে এই জাইগোটে হইল কিন্তু স্পোরোফাইটিক প্রক্রিয়ার প্রথম কোষ। কেন, এই জাইগোট থেকে পরে ভ্রূণ, ভ্রূণ থেকে বীজ এবং এই বীজ থেকে সর্বশেষ কি একটা নতুন গাছের জন্ম হয়। তা আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা আজকের প্রক্রিয়াটি খুব সহজভাবে বুঝতে পেরেছ এবং তোমরা যদি আরেকটু বইয়ের সাথে মিলিয়ে আমার পড়ার সাথে পড়াটা দেখে নাও, আমার মনে হয় এই পাঠে তোমাদের কোনো অসুবিধা হবে না। এই উদ্ভিদের প্রজনন প্রক্রিয়া এবং তোমরা একেবারে পরিষ্কারভাবে বুঝতে পারবে এবং অনেক সময় তোমাদের পরীক্ষার হয় পুংগেমেটোফাইট প্রক্রিয়া বর্ণনা করা অথবা স্ত্রীগেমেটোফাইট প্রক্রিয়া অথবা নিষেক প্রক্রিয়া উদ্ভিদে কীভাবে সম্পন্ন হয়, এই ধরনের প্রশ্ন পরীক্ষা থাকতে পারে। আশা করি তোমরা আজকে ক্লাসটি মনোযোগ দিয়ে দেখেছ। তো সবাই ভালো থাকো, ভালোভাবে লেখাপড়া করে পরীক্ষায় অংশ নিবে এই আশা কামনা করে আজকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।